বা ইএস যোগ করার নিয়ম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এটা। এখানে যে ৩টি রুলস দেওয়া হয়েছে তার যেকোনো একটি মুখস্থ করলেই হবে। এখানে আমরা ৩টি রুল অর্থাৎ ৩টি নিয়ম দিয়েছি। ৩টি নিয়মের যেকোনো একটি নিয়ম মুখস্থ করবেন, এতটুকুই আপনার জন্য যথেষ্ট। প্রথম যে নিয়মটি দিয়েছি রুল 1, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাক্যের প্রধান, বাক্যের শুরুতে যিনি বসে উনি হলেন সাবজেক্ট অর্থাৎ ফাইল। তারপরে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন এটা কি? আমি আমরা এটা হলো ফার্স্ট পারসন, তুমি তোমরা তা হলো সেকেন্ড পারসন। তাছাড়া যত নাউন বা প্রনাউন অর্থাৎ নামবাচক বা নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয় সে তারা এগুলো অর্থাৎ আমি আমরা তুমি তোমরা ছাড়া আমরা যত এরকম শব্দ পাবো এগুলোকে আমরা ধরে নিব থার্ড পারসন। যেমন কলম, এটা আমি আমরা না, এটা আমি আমরা না, তুমি তোমরা না, তার বাহিরে, সুতরাং এটা থার্ড পারসন। মাদ্রাসা, এটা আমি আমরা না, তুমি তোমরা তার বাহিরে, সুতরাং থার্ড পারসন। আমি বললাম ঘর, ঘর এটা আমি আমরা বা না তুমি তোমরা এটাও না, তাহলে থার্ড পারসন। এক কথায় আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন। তাছাড়া যত নাউন বা প্রনাউন অর্থাৎ নামবাচক বা নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয় এগুলোকে থার্ড পারসন বলা হয়। দ্বিতীয় বিষয় হলো এখানে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যত জিনিস এক বচন আছে তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন আমি বললাম একটি টুপি, একটি বোঝাচ্ছি, এটা সিঙ্গুলার নাম্বার। বললাম মাদ্রাসা, স্বাভাবিক যদি নাম বলে এটাকে আমরা এক বচন ধরে নিব। আর শব্দের শেষে গুলো রা এরকম মাদ্রাসাগুলো তারা এরকম যদি থাকে তখন এটা বহু বচন হয়ে যায়, এটাকে প্লুরাল নাম্বার বলা হয়। আমরা বুঝতে পারলাম নাম্বার বা বচন দুই প্রকার, একটি হলো সিঙ্গুলার নাম্বার এক বচন, দ্বিতীয় হলো প্লুরাল নাম্বার বহু বচন। তাহলে এখানে শর্ত হলো দুইটা, সাবজেক্টটা যদি থার্ড পারসন পাশাপাশি সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আপনাদেরকে আবারও বলতেছি গ্রামারটা একটু কঠিন হয়, যদি আপনাদের সমস্যা হয় ওইটা ছেড়ে দিয়ে এখান থেকে শুরু করতে পারেন, আমরা এটাও পড়িয়ে দিব, এখান থেকে শুরু করবেন। আমরা এই নিয়মটা মুখস্থ করতে পারি, এই নিয়মটা একটু কঠিন হয়ে যায়, সহজ নিয়মের জন্য আমরা দ্বিতীয় নিয়মটা মুখস্থ করতে পারি। আই ইউ, একটা হলো বহু বচন, এই তিনটা বিষয়, একটা হলো আই, একটা হলো ইউ, দ্বিতীয়টা হলো বহু বচন, আই ইউ বহু বচন। এই তিনটি শব্দ ছাড়া যত সাবজেক্ট আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তার ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। শুধু আই ইউ বহু বচন, আমরা যখন সাবজেক্টটা দেখব আই হয়নি, ইউ হয়নি, বহু বচন হয়নি, তাছাড়া অন্য কোনো সাবজেক্ট বসেছে তখন তার ভার্বের সাথে এস যুক্ত করে দিব অথবা ইএস যুক্ত করব। এই নিয়মটাই অনেকটা সহজ হয়, এই নিয়মটা আশা করি মুখস্থ করবেন। যদি এই নিয়মটা মুখস্থ না করতে পারেন, মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন আরবি অনুযায়ী পড়তে চান তাদের জন্য তৃতীয় নিয়মটি অনেক সহজ। রুল 3, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি ওয়াহেদ গায়েব হয়, ওয়াহেদ মানে এক বচন, গায়েব মানে অনুপস্থিত, মুতাকাল্লিমও হবে না, হাজিরও হবে না, গায়েব হবে। ওয়াহেদ মানে এক বচন পাশাপাশি গায়েব হয় তাহলে তার ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে এস কখন যুক্ত হবে, ইএস কখন যুক্ত হবে। আমরা স্বাভাবিক অবস্থায় ভার্বের শেষে এস যুক্ত করে দেব যদি আমরা এই শর্তটা পাই ওয়াহেদ গায়েব,
বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা আই ইউ বহুবচন ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয়, এস যুক্ত করে দেব ভার্বের শেষ। যদি আমরা ভার্বের শেষক করে অ পাই, অ, তখন এস যুক্ত করব না ইএস যুক্ত করব। শুধু অ এমনটা না, এস এইচ, সি এইচ এগুলো হয়, তবে এগুলো এতটা প্রয়োজন না, অটাই বেশি হয়। এই জন্য আমরা অর কথাই উল্লেখ করলাম। তাহলে স্বাভাবিক অবস্থা আমরা এস যুক্ত করব, আর যদি অ পাই তখন ইএস যুক্ত করব। যেমন খেয়াল করেন, আগে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। তার গঠন পদ্ধতি হলো, সর্বপ্রথম সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে বাক্যের যিনি প্রধান উনি বসবে। বসার পরে ভার্ব বসবে। ভার্ব মানে ক্রিয়া বা কাজ। আর আমরা জানি একটি ভার্বের তিনটি রূপ থাকে। প্রথম যে রূপটি তাকে বলা হয় V1, দ্বিতীয় রূপকে V2, তৃতীয় রূপকে V3 বলা হয়, বা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম এভাবেও বলতে পারেন। তিনটি রূপের মধ্যে আমরা এখানে প্রথম যে রূপটি এটা বসাবো। আর এখানে যেহেতু সাবজেক্টের সাথে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেই ধরা হবে, যদি এরকমই হয় তখন তার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তারপর অবজেক্ট মানে কাজটা যার উপর পতিত হয়, বা পতিত না হলে ওই ব্যক্তি যিনি সাবজেক্ট উনি অবজেক্ট যদি হয়ে যায় তখন কমপ্লিমেন্ট হবে। আসলে এই বিষয়টা এতটা প্রয়োজন হয় না। বাক্যের দুইটা জিনিস ঠিক রাখবেন, সাবজেক্ট এবং ভার্ব। ভার্বের সাথে এস বা ইএস থাকলে ওইটার সাথে যুক্ত করে দেবেন। এখন খেয়াল করেন, সে লেখে, কে লেখে? সে। এই বাক্যের প্রধান হলো সে, এই জন্য আমরা সে এটার ইংলিশ আগে লিখব। সের ইংলিশ হলো হি। লেখা হয়ে গেল, এটাই হলো সাবজেক্ট, এটাই হলো বাক্যের প্রধান সে। তারপর আমরা লিখব কাজের ইংলিশ, অর্থাৎ ভার্বের ইংলিশ। লেখার ইংলিশ হলো রাইট, V2 হলো রোট, V3 হলো রিটেন। রাইট, রোট, রিটেন। এখানে যেহেতু বলা হচ্ছে V1 বসবে, সুতরাং রাইট হবে। এই পর্যন্ত রাইট বানানোর শেষে এমনিতেই আছে, ভার্ব বসানো হলো। ভার্বের পরে আমাদের কাজ হলো এস যুক্ত করব বা ইএস যুক্ত করব। আমরা বলেছিলাম যে ভার্বের শেষ অক্ষরে যদি অ থাকে তখন আমরা ইএস যুক্ত করব, আর স্বাভাবিক অবস্থায় এস। এখানে যেহেতু স্বাভাবিক অবস্থা আছে, এই হিসাবে আমরা এস যুক্ত করে দিলাম। হি রাইটস, সে লেখে। এই বাক্যটাতে দেখেন, সে আমার সাথে কথা বলে। এখানে প্রধান কে? সে। তাহলে সে ইংলিশ আমরা আগে বসাবো হি। তারপর ভার্ব কোনটা হতে পারে? আমার। এটা কি কাজ বোঝায় না? সাথে না, এটাও কাজ বোঝায় না। কথা বলে, এটা কাজ বোঝায়। এই জন্য তার ইংলিশটা বসাবো। কথা বলার ইংলিশ হলো টক, হি টক। তারপর আমরা বলেছিলাম যে সাবজেক্টটা যদি এখানে তিনটা নিয়ম বলা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি এটা থার্ড পারসন, আমি আমরা তুমি তোমরার বাহিরে, আবার সিঙ্গুলার নাম্বার এক বচন বোঝাচ্ছে, সুতরাং হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে। যদি এই নিয়মটা কঠিন হয় তাহলে এই নিয়মটা খেয়াল করেন, হি এটা আই না, ইউ এটাও না, বহু বচন বোঝা, এটাও বোঝা না, সুতরাং তার সাথে এস বাই এস যুক্ত হবে। তৃতীয় নিয়মটা খেয়াল করেন, হি দ্বারা একজন বোঝায়, সুতরাং এটা ওয়াহেদ। হি এটা অনুপস্থিত ব্যক্তি বোঝাই, অর্থাৎ এটা গায়েব, ওয়াহেদ গায়েব হয়েছে, এই জন্য তার ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি, হি টক্স, সে কথা বলে। কার সাথে? উইথ মি, আমার সাথে। এখানে মিটা মায়ের মতো অর্থ হবে আর কি, উইথ মি, আমার সাথে। হি টক্স উইথ মি, সে আমার সাথে কথা বলে। হি থিংস, সে চিন্তা করে। সবগুলো এই সিস্টেমে, এখন আমরা সবগুলো পড়ে নিব। হি থিংস, সে চিন্তা করে অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টি নিয়ে। অ্যাবাউট মানে সম্পর্কে বা কোনো কিছু নিয়ে বোঝায়। হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার, সে বিষয়টি নিয়ে চিন্তা করে। হি স্পেন্ডস টাইম, সে সময় কাটায় উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। হি স্পেন্ডস টাইম উইথ হিজ ফ্রেন্ডস,
সে তার বন্ধুদের সাথে সময় কাটায়। হি ওয়াইটস, সে অপেক্ষা করে। ফর মানে জন্য, ফর হিজ ফ্রেন্ডস, হিজ মানে তার, ফ্রেন্ড অর্থ বন্ধু, আর ফ্রেন্ডস এস যুক্ত হলে বহু বচন বোঝায়। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের জন্য। ফর হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের জন্য। হি ওয়াইটস ফর হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের জন্য অপেক্ষা করে। হি সাপোর্টস ইউ, সে তোমাকে সমর্থন করে। হি স্পিক্স, সে কথা বলে। ইংরেজিতে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। হি স্পিক্স ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। হি গোজ টু ক্লাস, সে ক্লাসে যায়। এভরি ডে, প্রতিদিন। দেখেন, ক্লাসে যায়, কোনো কিছুর দিকে যদি যায় অথবা আসে, তখন তার পূর্বে টু বসে যায়। যেহেতু ক্লাসের দিকে যাচ্ছে, সুতরাং ওই ক্লাসের পূর্বে এখানে টু বসেছে, যেটাকে আরবি ভাষায় হরফে জার বলা হয়, যেমন ইলা বসে কোথাও গেলে। আর ইংরেজি ভাষায় এটাকে প্রিপজিশন বলা হয়। ইংরেজি ভাষায় এটাকে প্রিপজিশন বলা হয়। এখানে টু হলো প্রিপজিশন। হি গোজ, সে যায়। টু ক্লাস, ক্লাসে। এভরি ডে, প্রতিদিন। হি আন্ডারস্ট্যান্ডস, সে বুঝে। দ্য ম্যাটার্স, বিষয়গুলো। হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার্স, সে বিষয়গুলো বুঝে। দ্য টিচার, শিক্ষক। শিক্ষক কি আই, না ইউ, না বহুবচন, না এই তিনটার বাহিরে, সুতরাং তার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আমরা বলেছিলাম যে অ থাকলে আপনার ইএস যুক্ত হয়। শুধু অ এমনটা না, সি এস থাকলেও হয়। এগুলো হঠাৎ হয়, এই জন্য এটা উল্লেখ করা হয়নি। এই জন্য হি টিচ, দ্য টিচার, শিক্ষক। টিচ হবে না, টিচেস, শিখায়। কি শিখায়? এখানে ইএস যুক্ত হয়েছে। ইংলিশ, ইংরেজি। দ্য টিচার টিচেস ইংলিশ, শিক্ষক ইংরেজি শিখান বা ইংরেজি পড়ান। নিজে যদি পড়ে তাহলে হবে রিড, আর যদি অন্যকে পড়ায় তাহলে হবে টিচ। হি থিংস, সে চিন্তা করে। অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টি নিয়ে বা বিষয়টি সম্পর্কে। এভরি ডে, প্রতিদিন। হি থিংস অ্যাবাউট দ্য ম্যাটার এভরি ডে, সে প্রতিদিন বিষয়টি নিয়ে চিন্তা করে। শি যদি মহিলা বোঝায় তখন শি ব্যবহার হবে। শি প্রেজ, সে নামাজ পড়ে। 5 টাইমস, 5 মানে 5, টাইমস মানে সময়। 5 সময় মানে 5 সময় মানে 5 অক্ত আর কি। হি প্রেজ 5 টাইমস, সে 5 অক্ত নামাজ পড়ে। আডেই, আডেই মানে দিনে, একদিনে। এখানে এই বলার প্রয়োজন নেই, আ বলবো, কারণ বাক্যের মধ্যে যখন এ চলে আসে তখন আ উচ্চারণ করলে এটা তাড়াতাড়ি হয়, এই জন্য আমরা আ উচ্চারণ করব। শি প্রেজ 5 টাইমস আ ডে, সে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। এভরি ডে, প্রতিদিন। হি স্পিক্স ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে, সে তার বন্ধুদের সাথে প্রতিদিন ইংরেজিতে কথা বলে। হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলে। হি প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ডস এভরি আফটারনুন, সে তার বন্ধুদের সাথে প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে। শি হেল্পস, সে সাহায্য করে। শি মানে মহিলা, আর মহিলা যেহেতু বোঝাচ্ছে, হার মানে তার, এই তারটা আমরা হিজ না দিয়ে হার দেব। শি হেল্পস, সে সাহায্য করে। হার মাদার, তার মাকে।
শি হেল্পস হার মাদার, সে তার মাকে সাহায্য করে। হি সাপোর্টস দেম, সে তাদেরকে সমর্থন করে। হি নোজ দ্য ম্যাটার্স, সে বিষয়গুলো জানে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। আচ্ছা, এই বাক্যটা খেয়াল করেন। মাই ফ্রেন্ড, এটা কি আই? না। এটা কি ইউ? এটাও না। এটা কি বহুবচন বোঝায়? এটাও না। সুতরাং এই তিনটে যেহেতু কোনোটাই বোঝায় না, এজন্য তার ভার্বের সাথে আমরা এস যুক্ত করব অথবা ইএস যুক্ত করব। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আন্ডারস্ট্যান্ডস, বুঝে, দ্য ম্যাটার্স, বিষয়গুলো। মাই, এখানে এস যুক্ত হয়েছে সাবজেক্টটা মাই ফ্রেন্ড, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। আর ম্যাটার্স এখানে এস যুক্ত হয়েছে বহুবচন বোঝানোর জন্য, মানে এই শব্দটাকেই বহুবচন বোঝানোর জন্য, বিষয়গুলো এটা বোঝানোর জন্য এস যুক্ত হয়েছে। এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে সাবজেক্টটা যখন সিঙ্গুলার নাম্বার হয়, মানে এক বচন বোঝায়, তখন তার ভার্বের সাথে এস যুক্ত হয় বা ইএস যুক্ত হয়। মানে এক বচন বোঝানোর জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আবার নামবাচক শব্দের শেষে এস বা ইএস যুক্ত হয় বহুবচন বোঝানোর জন্য। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার্স, বিষয়গুলো বুঝে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, গোজ মানে যায়। মূলত শব্দটা ছিল গো, যেহেতু ভার্বের শেষে করে অ আছে আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইএস যুক্ত হয়েছে। মাই ফ্রেন্ড গোজ, আমার বন্ধু যায় টু ক্লাস, ক্লাসে। আওয়ার ফ্রেন্ড, এখানে তো হয়তো আপনারা ভাববেন যে এটা তো বহুবচন, যেহেতু আওয়ার আমাদের। না, এটা বহুবচন না। আমাদের কথাটা বহুবচন ঠিক আছে, কিন্তু এখানে উদ্দেশ্য কে? ফ্রেন্ড, বন্ধু, আর বন্ধু এক বচন, মানে আমরা সবাই মিলে বন্ধু হলো একজন আমাদের, এরকম বোঝাচ্ছে আর কি। এই জন্য এটা বহুবচন হয়নি, এক বচন হয়। আর ওই নামটা যদি আপনি এখানে প্রয়োগ করেন, আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু, আওয়ার ফ্রেন্ড, এটা আই না, এটা ইউ না, এটা তো বহুবচন না, সুতরাং এটার সাথেও এস বাই এস যুক্ত হবে। আওয়ার ফ্রেন্ড গোজ টু ক্লাস, আমাদের বন্ধু ক্লাসে যায়। আর বাক্যটা যদি এমন হতো আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুরা, তখন এস বাই এস যুক্ত হতো না। ইউর ফ্রেন্ড গোজ টু ক্লাস, তোমার বন্ধু ক্লাসে যায়। ইউর ফ্রেন্ড গোজ টু ক্লাস, তোমাদের বন্ধু ক্লাসে যায়, বন্ধু এক বচনে। হিজ ফ্রেন্ড গোজ টু ক্লাস, তার বন্ধু ক্লাসে যায়, মানে পুরুষের বন্ধু। হার ফ্রেন্ড গোজ টু ক্লাস, তার বন্ধু ক্লাসে যায়, মানে মহিলার বন্ধু। দেয়ার ফ্রেন্ড গোজ টু ক্লাস, তাদের বন্ধু ক্লাসে যায়। করিম লার্নস ইংলিশ, করিম ইংরেজি শিখে। করিম প্র্যাকটিসেস, এখানে প্র্যাকটিস হবে না, প্র্যাকটিসেস বা প্র্যাকটিসিস এরকমও বলতে পারে। করিম প্র্যাকটিসিস ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস, করিম তার বন্ধুদের সাথে ইংরেজি চর্চা করে বা অনুশীলন করে। করিম প্র্যাকটিসেস ইংলিশ, করিম ইংরেজি চর্চা করে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে এভরিডে, প্রতিদিন। করিম প্র্যাকটিসেস ইংলিশ উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে, করিম তার বন্ধুদের সাথে প্রতিদিন ইংরেজি অনুশীলন করে। করিম খামস, করিম আসে টু ক্লাস, ক্লাসে, এভরি মর্নিং, প্রতিদিন সকাল। এভরি মর্নিং অর্থ হলো প্রতিদিন সকাল। করিম খামস টু ক্লাস এভরি মর্নিং, করিম প্রতিদিন সকালে ক্লাসে আসে। করিম ওয়াইটস, করিম অপেক্ষা করে ফর হিজ ফ্রেন্ড, তার বন্ধুর জন্য এভরিডে, প্রতিদিন। করিম ওয়াইটস ফর হিজ ফ্রেন্ড এভরিডে, করিম প্রতিদিন তার বন্ধুর জন্য অপেক্ষা করে। এখানে আমরা যে 30টি বাক্য পড়েছি, এই বাক্যগুলোর যে শব্দ অর্থগুলো, কঠিন যে শব্দগুলো এখানে একসাথে দেওয়া হয়েছে, এইগুলো আমরা পড়ে নেব।
আমাদের যে ক্লাসটা এটা হলো ধারাবাহিকভাবে সাজানো। যদি আপনারা এই কোর্সটা কমপ্লিট করেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলি আপনারা এই কোর্সটা কমপ্লিট করবেন। দেখেন, প্রতিটা ক্লাসের মধ্যেই অল্প করে নিয়ম দেওয়া। যদি আপনাদের নিয়মটা কঠিন মনে হয়, নিয়মটা ছেড়ে দিবেন, সরাসরি বাক্য থেকে শুরু করবেন। বাক্যগুলো পর্যাপ্ত পরিমাণ চর্চা করবেন যেন মুখস্থ হয়ে যায়। আর পাশাপাশি আগেই শব্দ অর্থগুলো পড়ে নেবেন, কারণ শব্দগুলো জানা থাকলে আপনার বাক্যগুলো পড়তে সহজ হবে। এখানে আমরা যে প্রথম যে শব্দটি দিয়েছি, রাইট, এই শব্দটা দিয়েছিলাম। এই শব্দটার উচ্চারণ, বাংলা অর্থ, আইপিএ উচ্চারণ সহ এখানে দেওয়া হয়েছে। খেয়াল করেন, রাইট, এখানে ডাবলিউ, যেটাকে আমরা ডব্লিউ বা ডাব্লিউ বলে থাকি, এর উচ্চারণটা এখানে হবে না, কারণ আর এর পূর্বে ডাবলিউ থাকলে তার উচ্চারণ হয় না, এই হিসাবে এখানে হবে না। রাইট অর্থ হলো লেখা। লেখা না বলে আমরা লেখা বলতে পারি, এটাকে লেখা। রাইট, লেখা। ঠক, টক না হয় ঠক হবে উচ্চারণটা, ঠক, কথা বলা। উইথ, সাথে, বা এটাকে উইথ দ বলা হয়। আমাদের দেশে বেশি প্রসিদ্ধ হলো উইথ, আমরা এটাই বলবো, উইথ, সাথে, উভয়টাই সঠিক। থিঙ্ক, চিন্তা করা। অ্যাবাউট, বা, বার মধ্যে চাপ দিতে হবে, দেখেন এখানে উপরে ফোঁটা দেওয়া, এটাকে বলা হয় স্ট্রেস সিম্বল, মানে চাপ দেওয়া, এটা এখানে চাপ দিতে হবে। অ্যাবাউট, সম্পর্কে। ম্যাটার, বিষয়। স্পেন্ড, ব্যয় করা। ফ্রেন্ড, বন্ধু। ওয়াইট, অপেক্ষা করা। ফর, জন্য, র সাউন্ডটাও অল্প হবে। সাপোর্ট, এখানে র দেইনি কারণ র এর উচ্চারণ হবে না। সাপোর্ট, সমর্থন করা। স্পিক, কথা বলা। গো, যাওয়া। এভরি, প্রত্যেক। ডে, দিন। এভরি ডে একসাথে বলতে পারি, প্রতিদিন। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। টিচার, শিক্ষক। টিচ, শিক্ষা দেওয়া। প্রে, প্রার্থনা করা বা নামাজ পড়া, এটাও ধরতে পারি। প্লে, খেলা করা। ক্রিকেট, ক্রিকেট, এটা শুদ্ধ উচ্চারণ, তাই আমরা ক্রিকেট বলে থাকি, এটাও বলতে পারি। আফটারনুন, বিকেল। হেল্প, সাহায্য করা। মাদা, মা। নো, জানা। লার্ন, শিখা। প্র্যাকটিস, অনুশীলন করা। খাম, আশা, কাম না বলে আমরা খাম উচ্চারণ করব। খাম, আশা। কাম কেন হবে না, কারণ এখানে এসপিরেশন হবে, ফি, টি, খে, সি, কিউ, এগুলো শব্দের শুরুতে আসলে মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়, এই জন্য উচ্চারণ হবে খাম। খাম অর্থ আশা।